হ্যালো ফ্রেন্ডস, গভর্নরের আগের ভিডিওতে আমরা গভর্নর সম্পর্কে, গভর্নর কোয়ালিফিকেশন, কিভাবে গভর্নর অ্যাপয়েন্ট হয় এগুলো সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা পাওয়ার অ্যান্ড ফাংশন অফ গভর্নর সম্পর্কে জানবো। দেখো, সেগুলোকে আবার কতগুলি ভাগে আমরা ভাগ করেছি, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার। এই পার্টে পার্টে আমরা পুরো ডিটেলস সম্পর্কে জানবো যে গভর্নর কোন কোন ক্ষমতা ভোগ করেন। প্রথমেই দেখো বলছি এক্সিকিউটিভ পাওয়ার। প্রেসিডেন্টকে যদি মনে রাখো তাহলে দেখবে ঠিক মিলে যাবে। তার মানে রাজ্যের যে প্রশাসন, রাজ্যের যে শাসন ব্যবস্থা, সেটা গভর্নরের নামে পরিচালিত হয়। হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট এক্সিকিউটিভ। তিনি কিন্তু সিএম এবং সিএম এর পরামর্শে রাজ্যের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ করেন। সো অ্যাপয়েন্ট সিএম অ্যান্ড সিওএমএস উইথ ডিসকাশন উইথ সিএম। পেলাম এটা। 3 নম্বর যেটা বলছি, যে একটা স্পেশাল পাওয়ার, সেটা হচ্ছে কিছু কিছু ট্রাইবাল অধ্যুষিত যে অঞ্চল, বিশেষ করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, এইসব অঞ্চলে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বেসিক্যালি গভর্নর ডিসাইড করেন। অর্থাৎ হি অ্যাপয়েন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ইন ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ অ্যান্ড ঝাড়খণ্ড। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও দেখো কাকে কাকে অ্যাপয়েন্ট করে। আমরা আগেও পড়েছি অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটকে অ্যাপয়েন্ট করে, পিএসসির চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে, ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর তাদেরকে অ্যাপয়েন্ট করেন। চ্যান্সেলর কিন্তু রাজ্যপাল নিজেই। ইউনিভার্সিটি, স্টেটের মধ্যে যেসব ইউনিভার্সিটি রয়েছে তার চ্যান্সেলর কিন্তু তিনিই নিজে, আর তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন। এবং ইলেকশন যে কমিশন, সেই ইলেকশন কমিশনের যারা চিফ ইলেকশন কমিশনার, তাদেরকে নিয়োগ করেন কিন্তু গভর্নর। তো এইবার আমরা নামগুলো লিখে নিই, কাকে কাকে অ্যাপয়েন্ট করে বললাম আমরা। দেখো, অ্যাডভোকেট জেনারেল অলরেডি আগে পড়েছি, দুটো নাম শুধু এখানে আমরা পাচ্ছি, স্টেট ইলেকশন কমিশনার তিন নম্বর আমরা কি বললাম, চেয়ারম্যান অফ পিএসসি। যেহেতু এক্সিকিউটিভ পার্ট পড়ছি সেই জন্য এক্সিকিউটিভ অংশটাই বলছি আমরা শুধু, আরো যে নিয়োগ করেন না তা নয়, জুডিশিয়ারি পার্টে সেগুলি আলোচনা করবো। চেয়ারম্যান অফ পিএসসি অ্যান্ড ভাইস চ্যান্সেলর of university in state। এক্সিকিউটিভ অংশেই যদি বলি তাহলে আমরা এখানে আরো একটা কথা লিখব, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রেসিডেন্ট যখন কনস্টিটিউশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে, কার রেকমেন্ডেশনের ভিত্তিতে? আমরা বলেছিলাম রাজ্যে যখন স্টেট এমার্জেন্সি, বা এখানে আর একটা কথা লিখে রাখবে, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল জারি করেন প্রেসিডেন্ট অন রেকমেন্ডেশন অফ গভর্নর, এটা একটা কারণ। আর দ্বিতীয়টা বলেছিলাম যে প্রেসিডেন্ট যদি স্যাটিসফাইড হন দেয়ার ইজ এ কনস্টিটিউশনাল মেশিনারি ফেইলিওর ইন স্টেটস, তাহলে তিনি কিন্তু ডিক্লেয়ার করতে পারেন। তো বেসিক্যালি নর্মালি কি হয়, রাজ্যপালের রেকমেন্ডেশন বা রাজ্যপাল বলেন সেই অনুযায়ী রাষ্ট্রপতি এমার্জেন্সি জারি করে, স্টেট এমার্জেন্সি জারি করে। সো এই কথাটা এখানে লিখে রাখবেন, লিখে রাখবে যে প্রেসিডেন্ট রুল or constitutional emergency imposed on state on recommendation of governor। এটা পেলাম আমরা বেসিক্যালি এক্সিকিউটিভ পাওয়ার, চটজলদি লিখবে। এবং এইবার আমরা আগে আলোচনা করে নেব ফিনান্সিয়াল, দেন আমরা যাব লেজিসলেটিভ পাওয়ার। প্রেসিডেন্টের ফিনান্সিয়াল পাওয়ার যদি মাথায় থাকে তাহলে এটাও মনে থেকে যাবে, ফিনান্সিয়াল পাওয়ার। দেখো, খুব সোজা দিয়ে মাথায় রাখি। প্রথমে আমরা কি বলেছিলাম, প্রেসিডেন্ট বাজেট পেশ করেন, কিন্তু তার হয়ে পেশ করে দেয় হচ্ছে
অর্থমন্ত্রী, সেন্ট্রাল অর্থমন্ত্রী, ঠিক এখানেও তাই। গভর্নর বাজেট পেশ। তারপরে এখানে লিখে দেখি সেম অ্যাজ প্রেসিডেন্ট। প্রসিডিওরটা কিন্তু ঠিক একই চলে প্রেসিডেন্টের ক্ষেত্রে যা যা বলেছিলাম, রাইট। 2 নম্বর, ক্যান ফর্ম ফিনান্স কমিশন, ফিনান্স কমিশন ইন স্টেট, বা আমরা এক কথায় লিখতে পারি স্টেট ফিনান্স কমিশন ইন এভরি 5 years। CFIJ, C means contingency, কন্টিনজেন্সি ফান্ডের মালিক, খুব সোজা ভাষায় মনে রাখার জন্য ইচ্ছে করে বাংলা ইংরেজি দুটোই বলছি, অর্থাৎ তার আন্ডারেই থাকে। কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেটস রিমেইনস আন্ডার হিম। দেন একই রকম ভাবে মানি বিল রিকোয়ার্স প্রায়র পারমিশন, that state money bill requires prior permission of governor। রাজ্যের যে আইনসভা, সেই আইনসভায় মানি বিল উত্থাপনের আগে পূর্ব পারমিশন দরকার হয় গভর্নরের। সেম টু সেম ওয়েতে একই রকম ভাবে ফিনান্সিয়াল আরেকটা ক্ষমতা কি, রিপোর্ট অফ ক্যাগ। ক্যাগের রিপোর্ট কি, রাজ্য স্টেট ফিনান্স সম্পর্কে, অ্যাবাউট স্টেট ফিনান্স। পেশ করেন রাজ্যপাল। These are the financial power of governor on financial or finance of the state। এবার আমরা যাব হচ্ছে জুডিশিয়াল পাওয়ার সম্পর্কে। চটজলদি একটু লিখবে। এবার আমরা আলোচনা করব জুডিশিয়াল পাওয়ার সম্পর্কে। চলো, দেখো যখন প্রথম পড়ছো তখন মনে হবে কঠিন, কিন্তু যখন একটু খুব অল্প 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 করে টার্গেট নেবে এবং খুব বুঝে পড়বে তখন ইজিলি সোজা মনে হয়ে যাবে। জুডিশিয়াল পাওয়ার, বিচার বিভাগীয় পাওয়ার। তাহলে কিছুক্ষণ আগে একটা জিনিস কথা বলেছিলাম যে অনলি প্রেসিডেন্ট ক্যান পার্ডন ডেথ সেন্টেন্স, একমাত্র রাজ্যপাল কিন্তু পারে না। তাহলে কি কি বিষয়ে ক্ষমা প্রার্থনা করতে পারেন, শাস্তি ঘোরাতে পারেন, দেন কোন কোন পার্ডন পাওয়ার রয়েছে। তাহলে এক তো পার্ডন, ক্ষমা করতে পারেন, এবং তার সঙ্গে টাইপ রয়েছে, দেখো রিপ্রাইভ করতে পারেন। এই টার্মগুলো তোমরা পরে একটু দেখে নিও, বা আমি আলাদা করে আলোচনা করে দেবো। পরীক্ষায় আমাদের থাকে তো যে কোনটা পারেন না, তো তখন আমাদের আনসার করতে হবে ডেথ সেন্টেন্স পারেন না, বাকি এই সবগুলোই পারে। পার্ডন করতে ক্যান পার্ডন, ক্যান রিপ্রাইভ, ক্যান রেসপাইট অ্যান্ড ক্যান রেমিট অ্যান্ড ক্যান কমিউট। তাহলে এই ধরনের তিনি ক্ষমা করতে পারেন। এক কথায় কত রকমের ক্ষমা করতে পারেন বা কতটাই বিভিন্ন রকম, এইভাবে আপাতত মনে রাখছি আমরা। দেখো আরেকটা কি বলেছিলাম, ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্ট করেন।
কিন্তু এখানেও দেখো একটু ভালো করে মাথায় রাখতে হবে কি সেই জায়গাটাই আমাদের ধরা। ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্ট করেন, কিন্তু কার সাথে পরামর্শ করে? অন অ্যাডভাইসেস অফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট। আবার the appointment of chief justice and justice of high court, or sorry আমরা এখানে শুধু লিখব justice, the other justice, the appointment of justice of high court made by president with consultation গভর্নর। গভর্নরের সঙ্গে আলোচনা করে তিনি কিন্তু অ্যাপয়েন্ট করতে পারেন। These are the judicial power of governor of a states. These are the judicial powers enjoyed by governor of our states. So finally আমরা এবার legislative power সম্পর্কে আলোচনা করব। সো ফাইনালি এবার লেজিসলেটিভ পাওয়ার সম্পর্কে জানবো। আমি আগেই একটু লিখে নিয়েছি যাতে তোমাদের ভিডিওর লেন্থটাও ছোট হয় এবং তোমাদের যাতে সাইজটাও ছোট হতে পারে সেই কারণে কিন্তু আমি আগে থেকে লিখে নিয়েছি। তবে একটু বলে রাখি আগে যে লেজিসলেটিভ পাওয়ার বলতে একই রকম ভাবে প্রেসিডেন্টের মতো তিনিও রাজ্য আইনসভা যে কোনো সময় কিন্তু ভেঙে দিতে পারেন, যে কোনো সভার অধিবেশন ডাকতে পারেন যে কোনো সময় কিন্তু তিনি ভেঙে দিতে পারেন। আবার কোনো সময় যখন কোনো অধিবেশন নেই সেই সময় প্রয়োজনে রাজ্যের হঠাৎ করে কোনো প্রয়োজন সেক্ষেত্রে তিনি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্ডিন্যান্স জারি যেখানে পড়েছিলাম, তাহলে অর্ডিন্যান্স জারি যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু অধিবেশন বসতেই হবে। অর্থাৎ এই যে অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটা কিন্তু তিনি রাখেন। দেন আমরা বলছি যে অ্যাড্রেস অফ দ্য সেশনের অ্যাড্রেস করেন। এটা প্রতি বছরের ফার্স্ট সেশনেও তিনি কিন্তু অ্যাড্রেস করেন। নর্মালি ইউজুয়ালি দেখা যায় প্রত্যেকটা জেনারেল ইলেকশনের পরে যখন সরকার গঠন হয় সেখানেও প্রথম অধিবেশন হলেই আইনসভার, রাজ্য আইনসভার, সেখানেও যেমন তিনি অ্যাড্রেস করেন তেমনি প্রতি বছরও তিনি কিন্তু অ্যাড্রেস করেন ফার্স্ট সেশনে। নমিনেট 1/6 মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। স্টেট যেসব রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেখানে 1/6 মেম্বার, এই যে আর্ট, কালচার, বিভিন্ন স্পেশাল সেক্টর থেকে তিনি 1/6 মেম্বার নমিনেট করতে পারেন। আর আমরা জানি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, এটা এলএ ফর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা, সে বিধানসভায় তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করতে পারেন, প্রেসিডেন্ট যেখানে দুজন করতে পারেন, সেটা আমরা অলরেডি জেনেছি। এইবার বেসিক্যালি যে এই যে আইনসভায় সমস্ত বিল পাস হওয়ার পরে রাজ্যপাল সই করলে, অর্থাৎ স্টেট লিস্ট অন্তর্ভুক্ত যে যে বিষয়ে রাজ্য আইনসভা আইন পাস করে বা আইন প্রণয়ন করেন সেটা রাজ্যপাল সই করার পরেই দেশের জন্য জারি হয়। তাহলে এই বিল পাসের ক্ষেত্রে তিনি এক তো অ্যাসেন্ট দিতে পারেন, এক পুরোপুরি উইথহোল্ড না করতে পারেন, দ্বিতীয় রিটার্ন করতে পারেন, আর 4 নম্বর প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রাখতে পারেন। প্রশ্ন যদি খুব কঠিন আসে তাহলে বলা হয় কোন কোন বিলের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে তিনি এই প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য রেখে দেন। তা আগে তো আমরা এই কথাটা লিখে রাখি বিল পাসের ক্ষেত্রে তিনি কি কি অপশন করতে পারেন। এক তো অ্যাসেন্ট জানাতে পারেন, দ্বিতীয় উইথহোল্ড করতে পারেন, থার্ড হচ্ছে রিটার্ন করতে পারেন, and then hold for president consideration. He can withhold the bill for president consideration. এবার দেখো এখানে প্রসঙ্গটা আসে কোন কোন ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট কনসিডারেশনের জন্য
উইথহোল্ড করতে পারেন কোনো কোনো বিল, সেটা আমরা নেক্সট, এইটুকু তোমরা চটজলদি একটু লেখো। লাস্ট আমাদের পয়েন্ট পাওয়ার অ্যান্ড ফাংশন সম্পর্কে, সেটা পড়লেই আমাদের গভর্নর সম্পর্কে সমস্ত কিছু জানা হয়ে যাবে। দুটো ভিডিও আমাদের এই নিয়ে গভর্নর সম্পর্কে রয়েছে। প্রথমটাতে আমরা আদার্স পার্ট পড়েছি গভর্নরে, এবং এইখানে আমরা পাওয়ার সম্পর্কে জানছি। তো ফাইনালি এই অপশনটা চলে আসে কোন কোন বিষয়ের নিরিখে তিনি on which matters or on which case governor can withhold a bill for precedent reconsideration. If a bill, তোমরা নিচে লিখবে, আমি উপরে দিয়ে দিচ্ছি, if a bill violate constitution, if a bill violate constitution, if a bill against DPSP, আর বিল যদি 31 এর যে সম্পত্তির অধিকার বলা রয়েছে 31A রিলেটেড ইস্যু, এই যে তিনটে, এবং 4 নম্বর আমরা বলতে পারি ইফ আ বিল হিন্ডার মানে ক্ষতি করা, the interest of, দুরকম ভাবে হয়, কোনো জাতীয় স্বার্থ যেখানে চাপা পড়বে বা জাতীয় স্বার্থের যদি কোনো ক্ষতি হয়, ইন্টারেস্ট অফ কান্ট্রি। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে রাজ্য কোনো বিল পাস করছে এবং সেটাতে ক্ষেত্রে যদি দেশের স্বার্থের কোনো বিষয় জড়িত থাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু উইথহোল্ড করতে পারেন ফর প্রেসিডেন্ট রিকনসিডারেশন। এটা কিন্তু এই পয়েন্টগুলো বলেছি এই জায়গা থেকে উঠেছে। তোমরা উপরে লিখবে অন হুইচ কেসেস গভর্নর ক্যান উইথহোল্ড ফর প্রেসিডেন্ট কনসিডারেশন, উইথহোল্ড এ বিল ফর প্রেসিডেন্ট কনসিডারেশন। এই পয়েন্টটা দিয়ে বাকি কথাগুলো তোমরা লিখে নেবে। গভর্নর সম্পর্কে আমাদের ইচ অ্যান্ড এভরি ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে, এবং আমি জাস্ট কয়েকটি কথা বলে তোমাদের স্ক্রিনে থাকবেই, তোমরা পরে লিখে নিও। সঙ্গে থাকার জন্য বা ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে বলবো একদম প্রপার ওয়েতে নোট ডাউন করে নাও। এতটাই ডিটেলসে যদি তুমি পলিটিতে ভালো মার্কস পেতে চাও মেইনসে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এতটাই ডিটেলসে পড়তে হবে। আমরা এই যে ডিটেলসটা পড়ছি অনেকটা ইউপিএসসির লেভেলকে টার্গেট করে পড়ছি, যাতে WBCS এর মেইনসের পরীক্ষায় গিয়ে আমরা 70 থেকে 80 নাম্বার পেতে পারি, সেই রকম একটা টার্গেট নিয়েই কিন্তু পড়ছি। এই কারণে অনেক আর্টিকেলও আমি বলছি যেগুলি তোমাদের পরীক্ষায় থাকে। তো সেই টার্গেটটা যদি তোমরা ধরতে চাও বা সেই টার্গেটটাকে যদি ছুঁতে চাও, তাহলে কিন্তু এই ডিটেলসেই পড়তে হবে। একবারে ছোট ছোট অংশ ধরবে, ছোট ছোট অংশ ধরে পড়ে ক্লিয়ার করবে, অটোমেটিক্যালি দেখবে পরে মনে থেকে যায়। একবার মাথার মধ্যে ঢুকে গেলে পরে যে কনসেপ্টগুলো বা ধারণাগুলো বা প্রসিডিওরগুলো, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তুমি বুঝে যাবে যে কতটুকু শুধু চেঞ্জ হচ্ছে। এটাই সবাইকে বলবো যে প্রত্যেকে লিখে নাও, এবং সকলের কাছে অনুরোধ করব যে বেশি করে একটু শেয়ার করো তোমাদের পেজগুলোতে। আমি এতটা সময় দিচ্ছি, তোমরা যদি একটু 2 মিনিট সময় দিয়ে তোমাদের ফেসবুকে প্রতিদিন পোস্ট করে দাও, তাহলে তোমাদের থেকেও কিন্তু আরো 10 জনের উপকার হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।